খুবই একটা সিম্পল একটা কনসেপ্ট, যেটা এইচএসসিতে আমরা অনেকে প্রায় গুলিয়ে ফেলি। সো এই জিনিসটা ভালোভাবে বোঝার জন্য আজকে এই ভিডিওটা করা আর কি আমার। সো জ্যামিতিক কেন্দ্র, ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র, এই তিনটার মধ্যে আসলে ডিফারেন্সটা কী? সো যদিও স্টুডেন্টরা যখন এই টপিকটা প্রথম ইন্ট্রোডিউস হয় ফিজিক্স ফার্স্ট পেপারে, তোমরা মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে এই টপিকটাতে প্রথম ইন্ট্রোডিউস হও এই টপিকটার সাথে। সো এই জ্যামিতিক কেন্দ্র, ভর কেন্দ্র, ভার কেন্দ্র, এই টপিকটা যখন আমরা আসি, তখন ম্যাক্সিমাম বইয়ের ভিতরে এই জিনিসটা লেখা থাকে যে তোমার ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র একই ধরা হয় সেটাকে। আজকে আমরা বুঝবো যে জ্যামিতিক কেন্দ্র, ভর কেন্দ্র, ভার কেন্দ্র এটাকে আসলে একইভাবে চিন্তা না করে আমরা আরেকটু সুন্দরভাবে জিনিসটাকে বুঝতে পারি, যাতে করে আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আমাদের এই জিনিসটা নিয়ে কোনো কনফিউশন না থাকে। কারণ এইচএসসির পরবর্তী যে ধাপগুলো এডমিশনের পরে তোমরা যখন ভার্সিটিতে ভর্তি হবা, তখন এই কনসেপ্টগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সো এইগুলো আগে থেকে ক্লিয়ার থাকলে তোমাদের নিজেদের জন্য ভালো হবে। ঠিক আছে, সো প্রথমে আমরা শুরু করি আমাদের এই জ্যামিতিক কেন্দ্র এই টার্মটা দিয়ে। সো জ্যামিতিক কেন্দ্র, এটাকে যদি আমরা ইংলিশটা যদি এখানে লিখি, তো সেটা মনে রাখলে তোমাদের জন্য একটু বেশি বেটার হবে এই জিনিসগুলো ভালোভাবে মনে রাখার জন্য। সো জ্যামিতিক কেন্দ্র, এটার ইংলিশ যদি আমি চিন্তা করি সেটা হবে সেন্ট্রয়েড। সো মনে রাখবা, সেন্ট্রয়েড বা জ্যামিতিক কেন্দ্র, এই শব্দটার ভিতরে জ্যামিতি ওয়ার্ডটা আছে। তার মানে কোনো একটা বস্তুর জ্যামিতির উপর ডিপেন্ড করে যেই কেন্দ্রটা, সেটাকে আমরা বলবো কি জ্যামিতিক কেন্দ্র। ফর এক্সাম্পল, ধরো আমি এখানে একটা আয়তাকার আঁকলাম। সো একটা আয়ত আমরা এখানে একটা আঁকলাম। সো এই আয়তের একটা কেন্দ্র আছে, যেই কেন্দ্রটাকে আমরা বলি জ্যামিতিক কেন্দ্র। এখন যেই কোনো জ্যামিতিক শেপের তোমার কেন্দ্র নির্ণয় করার পদ্ধতি হচ্ছে, আয়ত যদি হয় তাহলে সেটার কর্ণ বরাবর তুমি যদি কানেক্ট করো, তো সেই দুইটা কর্ণ যে বিন্দুতে তোমার ছেদ করবে, হ্যাঁ, তো সেই বিন্দুটাকে আমরা বলি কি জ্যামিতিক কেন্দ্র। তাহলে এখানে দেখো, এই যে বিন্দুটা এখানে আমরা পেলাম মিড পয়েন্টে, এই মিড পয়েন্টে হচ্ছে আমাদের এই যে জ্যামিতিটা আছে, আয়তের জ্যামিতি, সো ওই জ্যামিতির কেন্দ্র। সো কোনো একটা জ্যামিতিক শেপের যখন কেন্দ্র আমরা বিবেচনা করি, সেটাকে আমরা বলি সেন্ট্রয়েড। এখানে আরেকটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু আমরা কোনো জায়গায় বস্তুটার ভর কত, তার ওজন কত, এইসব জিনিস নিয়ে কোনো জায়গায় কিন্তু আলোচনা করি নাই। তার মানে আমরা যখন সেন্ট্রয়েড নিয়ে আলোচনা করি, তখন বস্তুটার ভর কত, তার ওজন কত, সেই সব জিনিস কিন্তু ম্যাটার করে না। ওকে, সো এখন আসি আমরা ভর কেন্দ্রতে। সো ভর কেন্দ্র, এটার যদি আমরা ইংলিশ লিখি, তো সেটা হবে সেন্টার অফ মাস। সো নাম থেকেই আমরা ইংলিশটা অ্যাকচুয়ালি লিখলাম যে ভরের কেন্দ্র। ঠিক আছে, সো এই জিনিসটাকে বোঝার জন্য আমরা ধরো উপরের এই শেপটাকে মনে করো আবার কপি করে নিয়ে আসলাম এখানে। ওকে, সো খেয়াল করো এখানে, এখন একটু আগে আমাদের যে আয়তক্ষেত্রটা ছিল, সেটা শুধুমাত্র জ্যামিতি আঁকা ছিল, এটার কোনো ভর দেওয়া ছিল না। এখন চিন্তা করো, আমাদের এই আয়তাকার শেপের বস্তুটারই আমি এখন ভর বলে দিলাম যে এই বস্তুটার ভর এম হচ্ছে 10 কেজি। তার মানে কি, একটা বস্তুর ভর থাকা মানে হচ্ছে ওই বস্তুটা অসংখ্য অ্যাটম দ্বারা তৈরি। অবশ্যই সেটা সত্যি। তার মানে এই 10 কেজি যে ভরটা, সেটা কিন্তু তোমার অসংখ্য অ্যাটম একত্রে মিলিত হয়ে তাদের ভর কম্বাইন হয়ে তোমার এখানে এই আয়তাকার শেপটা তৈরি হয়েছে। যখন আমরা এই বস্তুটা শুধুমাত্র এই শেপটা শুধুমাত্র জ্যামিতিটা তুমি এখানে আঁকছো, এই জ্যামিতি আঁকার জন্য আমাদের কিন্তু কোনো পরমাণু দরকার হয় না। জ্যামিতি হচ্ছে একটা কাল্পনিক একটা শেপ বা একটা শেপের মতো, যেটা হচ্ছে আমরা কাল্পনিকভাবে চিন্তা করতে পারি। সেইখানে কোনো বস্তুর এক্সিস্টেন্স থাকা লাগে না এই লাইনগুলো জেনারেট করার জন্যে। ওকে, কিন্তু এই জেনারেট করা লাইনগুলোর ভিতরে আমি যদি কিছু পরমাণু দিয়ে সেটাকে ফিল করে দেই, তাহলে অবশ্যই সেখানে কিছু ভর জেনারেট হয়ে যাবে। তো সেই ভরগুলা সবগুলা এই পুরা এরিয়াটাকে কিন্তু দখল করে রাখবে। সেই পুরা অঞ্চলটা জুড়ে তোমার এই ভরগুলা দখল করে রাখবে। তাইলে তাদের যেই টোটাল যে মাস, প্রত্যেকটা পরমাণুর তাদের ভর হচ্ছে কি 10 কেজি। এখন আমরা যে পরমাণু যে রাখলাম অসংখ্য অ্যাটম, আমরা ধরে নিলাম সুবিধার্থে যে সবগুলা পরমাণুই সেম অ্যাটমের। তার মানে যদি এখানে তুমি একটা সোডিয়াম মেটাল রাখো, তো প্রত্যেকটা পরমাণুই হচ্ছে তোমার সোডিয়াম মেটালের। তার মানে এই 10 কেজি পুরোটাই সোডিয়াম মেটালের।
কিন্তু আমরা চাইলে কি এটাও করতে পারতাম না, যে ধরো সোডিয়াম মেটালের সাথে আমি কিছু অ্যালুমিনিয়ামের মেটাল সহ অ্যাড করে দিলাম, তাহলে কি হবে? তখনও কিন্তু বস্তুটার ভর 10 কেজিই তুমি পাবা। কিন্তু সমস্যা হচ্ছে যখন তুমি দুইটা ভিন্ন ভিন্ন পরমাণু যুক্ত একটা ভর পাবা, তখন সেই ভরগুলা তোমার সমানভাবে ডিস্ট্রিবিউটেড নাও থাকতে পারে, বা ভরের যেই বন্টন সেটা সমান নাও হতে পারে। সো ভরের বন্টন সমান না হলে কি হবে? ধরো এখানে সোডিয়াম মেটাল, এখানে মনে করো অ্যালুমিনিয়াম মেটাল বেশি আছে। সো আমরা তো জানি যে সোডিয়াম মেটালের তুলনায় অ্যালুমিনিয়ামের মেটাল বেশি ভারী। তো ধরো এই বস্তুটার এই অংশটা অ্যালুমিনিয়ামের তৈরি এবং এই অংশটা সোডিয়ামের তৈরি, তাহলে অ্যালুমিনিয়ামের অংশটা তোমার একটু বেশি বেশি ভারী হবে, আর এটা হচ্ছে কি একটু কম ভারী হবে তোমার সোডিয়ামের পার্টটা। সো যেই পার্টটা বেশি ভারী, তো তোমার ওই পাশের ভরের যে ঘনত্ব, তো সেই ঘনত্বটা ভরের ঘনত্ব কী হবে? বেশি হবে। আবার যেখানে ভর কম সেখানে ভরের ঘনত্ব কী হবে? কম হবে না? সো আমরা যখন সেন্টার অফ মাস নিয়ে যখন আমরা বিবেচনা করব, আমাদের সুবিধার্থে আমরা চিন্তা করে নিব যে ওই বস্তুটার ঘনত্ব সর্বদা সমান, মানে প্রত্যেকটা জায়গায় যেহেতু ঘনত্ব সমান, তাহলে পুরাটা ম্যাটেরিয়াল শুধুমাত্র তোমার একটা সিঙ্গেল অ্যাটম দ্বারাই কিন্তু তৈরি হবে, ঠিক আছে? দুইটা ভিন্ন ভিন্ন ম্যাটেরিয়াল দ্বারা কিন্তু তৈরি হবে না। এখন ঘনত্ব আলাদা হলে কি আমরা সেটার সেন্টার অফ মাস বের করতে পারবো না? অবশ্যই পারবো, সেটা একটু কমপ্লেক্স, সেটা আমরা এখন জানবো না। বাট শুধু মনে রাখবো যে আমাদের ভরের ঘনত্ব সেম থাকুক বা না থাকুক, সব ক্ষেত্রেই আমরা সেন্টার অফ মাস নির্ণয় করতে পারি। এখন যদি সেম হয়, আমরা কেন সেই সেমটা ধরে রাখছি সেটা আমরা এখন একটু বলে নিই। যে ধরো যদি তোমার সেম হয় ঘনত্ব, তাহলে একটা সুবিধা হচ্ছে এটা যে, তো সেম হওয়া যখন ঘনত্ব সেম থাকে পুরো ম্যাটেরিয়ালের, তখন সেটার সেন্টার অফ মাস এবং তার সেন্ট্রয়েড দুইটাই হচ্ছে সেম জায়গায়। মানে জ্যামিতিকভাবে ওই শেপটার যেই পয়েন্টে আমাদের সেন্টার অফ মাস ছিল, সেন্ট্রয়েডটা ছিল, সেই একই পয়েন্টে আমাদের এখন সেন্টার অফ মাসটা কিন্তু পাবো। তাহলে আমরা এটাকে সংজ্ঞা আকারে কি বলতে পারি? কোনো বস্তুর সমস্ত ভরকে যদি একটা বিন্দুতে তুমি কল্পনা করতে পারো, তাহলে সেই বিন্দুটাই হচ্ছে সেন্টার অফ মাস। যেই সেন্টার অফ মাস তোমার নির্ভর করে কিসের উপরে? মাস ডিস্ট্রিবিউশনের উপরে। সো মাস ডিস্ট্রিবিউশন যদি তোমার ইউনিফর্ম হয়, অর্থাৎ সেম ঘনত্ব হয় সব জায়গায়, তাহলে তুমি সেন্ট্রয়েড যেই পয়েন্টে সেই পয়েন্টে সেন্টার অফ মাস পাবা। আর যদি সেম না হয় মাস ডিস্ট্রিবিউশন, তাহলে হইতে পারে যে তোমার সেন্টার অফ মাস যেটা সেটা অন্য একটা পয়েন্টে আছে, ঠিক আছে? বাট এইখানে দেখো পুরা আলোচনায় আমাদের শুধুমাত্র যেই টার্মটা বেশি এবার উল্লেখ হয়ে আসছে সেটা হচ্ছে ভর। তার মানে ভর নিয়ে আমাদের এখানে আলোচনা যখন হবে, তখন সেই ভরের ডিস্ট্রিবিউশন থেকে আমরা যেই সেন্টারটা পাই সেটাকে আমরা বলি কি? সেন্টার অফ মাস, ঠিক আছে? তো এটা হচ্ছে 2 নম্বর পয়েন্টটা। আর লাস্ট ভার কেন্দ্র। সো ভার কেন্দ্র এটাকে যদি আমরা ইংলিশে লিখি, এটা হবে সেন্টার অফ গ্র্যাভিটি, ঠিক আছে? সো ইংলিশগুলো মনে রাখার আরেকটা ভালো উদ্দেশ্য হচ্ছে যে ধরো ইংলিশ নামটা থেকে তুমি হিন্টস পাবা ওই টপিক সম্পর্কে। যেমন ভার কেন্দ্রটাকে যদি তোমার সেন্টার অফ গ্র্যাভিটি আকারে মনে রাখো, তাহলে এই গ্র্যাভিটি ওয়ার্ড থেকে তুমি বুঝতে পারছো যে এখানে মহাকর্ষ বলের একটা ইফেক্ট থাকবে। সো মহাকর্ষ বল বস্তুর উপর কী ধরনের ইফেক্ট ফেলে আমরা কি সেটা জানি? অবশ্যই জানি। একটা বস্তুর উপর মহাকর্ষ বলের ইফেক্টের কারণে আমরা জানি তার ওজন সৃষ্টি হয়। ওকে, সো এই সেন্টার অফ মাস বা সেন্টার অফ গ্র্যাভিটিটা অ্যাকচুয়ালি তোমার এই ওজন নিয়েই ডিল করবে। তো জিনিসটা আমরা এরকমভাবে চিন্তা করতে পারি যে ধরো সিমিলারলি আগের মতোই অসংখ্য অ্যাটম দ্বারা তৈরি আমাদের এই যে ম্যাটেরিয়ালটা, তার অনেকগুলা ডিস্ট্রিবিউটেড মাস আছে এখানে। এই প্রত্যেকটা বস্তুর যে ভর আছে সেগুলোকে আমরা m1, m2, m3 ডট 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 এভাবে আমরা প্রকাশ করতে পারি। এখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যেই ভর আছে তাদের তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একটা ওজন আছে না? w1, w2 এরকম ডট 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 যতগুলো অ্যাটম আছে সবগুলার। এখন আমরা তো জানি যে ওজন এটা তো একটা ভেক্টর রাশি। সো একটা ওজন একটা ভেক্টর রাশি, আমরা সেটা জানি। সো একটা ভেক্টর রাশি যদি অনেকগুলা ভেক্টর একটা বিন্দুতে ক্রিয়ারত থাকে, তখন সেটার আমরা লব্ধি বের করতে পারি।
অথবা এখানে খেয়াল করো, এখানে কিন্তু একই বিন্দুতে ক্রিয়ারত নাই, প্রত্যেকটা পয়েন্টের যে ওজন W1, W2, W3, W4, দেখো প্রত্যেকটা ওজন কিন্তু তোমার ভিন্ন ভিন্ন বিন্দুতে ক্রিয়ারত থাকে। কিন্তু এই বিন্দুগুলোকে তুমি চিন্তা করতে পারো সমান্তরাল বল, অথবা এটাকে আমরা আরও যদি ক্লিয়ারিফাই করি, সদৃশ সমান্তরাল বল। এখন আমরা জানি যে সদৃশ সমান্তরাল বলেরও আমরা লব্ধি বের করতে পারি। কিভাবে? শুধুমাত্র সিম্পলি আমরা তাদের যোগ করে দিলেই কিন্তু বের হয়ে যায় তাদের লব্ধি। ঠিক আছে, সো সেই লব্ধির যে মানটা সেটা তো আমরা বের করতে পারলাম, সবগুলা যোগ করে দিলে মান বের হয়ে যায়। তাহলে তুমি এখানে এই বস্তুর লব্ধি যেই ওজন সেটাও তুমি বের করতে পারবা কিভাবে? সবগুলা ওজন এরকমভাবে যোগ করে। এখন সবগুলা ওজনের যে লব্ধি সেটা তো একটা ভেক্টর, অবশ্যই একটু আগে যেহেতু বললাম। তো এটার দিক কোথায়? তুমি তো মান বের করতে পারলা, এখন দিকটা তো তোমার জানতে হবে। সো এই লব্ধি যে লব্ধি যে ওজন তার যেই দিকটা যেই বিন্দুতে কাজ করবে, তো সেই বিন্দুটাকেই আমরা বলি সেন্টার অফ গ্র্যাভিটি। বোঝা গেছে? সো যে বিন্দু দিয়ে বস্তুর মোট ওজন কার্যকর হয় সেটাকে আমরা বলি সেন্টার অফ গ্র্যাভিটি। সো এটাকে আমরা একটা ইউনিফর্ম এবং নন ইউনিফর্ম বস্তুর ক্ষেত্রে ভিন্ন ভিন্নভাবে আমরা বের করতে পারি। বাট এখানে একটা খুব ভালো একটা কনসেপ্ট হচ্ছে এরকমভাবে মনে রাখা যে ধরো সেন্টার অফ গ্র্যাভিটি, মহাকর্ষ যেহেতু এখানে ইন্ট্রোডিউস হয়েছে, সো আমাদের একটা জিনিস মনে রাখা উচিত, মহাকর্ষও তোমার মাসের মতো বা ভরের মতো ইউনিফর্ম এবং নন ইউনিফর্ম হইতে পারে। এটার মানে কি? এটার মানে হচ্ছে ধরো এই যে আমি একটা আয়তাকার বস্তু একটা আঁকলাম, এই বস্তুর প্রত্যেকটা পয়েন্টে যেই ভরগুলো আছে না, সবগুলো ভরের ওজনের ইকুয়েশন আমরা কি লিখতেছি? m1 ইন্টু জি, m2 ইন্টু জি, এরকম লিখতেছি না? যখন আমাদের মহাকর্ষ বল নন ইউনিফর্ম হবে তখন আমরা এই জিনিসটা লিখতে পারবো না। তখন আমাদের কি হবে? এই বস্তুর এই বিন্দুতে যদি তোমার এক ধরনের মহাকর্ষ বল ফিল করে, তোমার এই বিন্দুতে সে ভিন্ন ধরনের মহাকর্ষ বল ফিল করতেছে। বুঝছো জিনিসটা? সো ভিন্ন ভিন্ন মহাকর্ষ বল যখন ফিল করবে তখন অভিকর্ষ ত্বরণের মানও ভিন্ন ভিন্ন হবে, তখন ভিন্ন ভিন্ন পয়েন্টে তার ওজনেরও কি ভিন্ন ভিন্ন হবে। তখন ওই বস্তুর একেবারে মিড পয়েন্ট বরাবর তোমার ডাব্লিউ নেটের ভ্যালু নাও কিন্তু হইতে পারে। ঠিক আছে? সো এটা তো হচ্ছে কমপ্লেক্স সিচুয়েশন হয়ে গেল। সো আমাদের একেবারে সিম্পল সিচুয়েশনের জন্য, অর্থাৎ এইচএসসি লেভেলের জন্য আমরা চিন্তা করব মহাকর্ষ হচ্ছে ইউনিফর্ম। দ্যাট মিন্স আমাদের পৃথিবীতে যেরকম প্রত্যেক জায়গার ভিতরে একটা নির্দিষ্ট লেভেলে, অর্থাৎ একটা নির্দিষ্ট হাইটের জন্যে আমাদের মহাকর্ষ বলের মান সবসময় ধ্রুবক থাকে এবং সেই অনুযায়ী অভিকর্ষ ত্বরণের মানও কি ধ্রুবক থাকে। বুঝতে পারলাম? তার মানে ওই ক্ষেত্রে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি ওই বিন্দুতে কাজ করবে যেই বিন্দুতে আমাদের সেন্টার অফ মাস থাকবে। দ্যাট মিন্স আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আমাদের যদি একটা ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশনযুক্ত একটা বস্তু থাকে, যে কোনো শেপের হইতে পারে, সেটা হইতে পারে রেগুলার শেপ অথবা হইতে পারে তোমার ইররেগুলার শেপ। দুইটার ক্ষেত্রেই তোমার সেন্ট্রয়েড এবং সেন্টার অফ মাস এবং সেন্টার অফ গ্র্যাভিটি তিনটাই কি সমান থাকবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো।